বিজেপির এমন বড় উত্থান ঘটতো কিনা সে প্রশ্ন নিশ্চয়ই করা যেতে পারে, কারণ পুরো অঞ্চলের রাজনীতিটাই একেবারে পাল্টে গেছে, মানে খোল নলচে পাল্টে বদলে গেছে 2024-এর 5ই আগস্টের পর। মানে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের সম্পর্কটা প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে শেখ হাসিনার পুরো শাসনামল জুড়ে এমন সহজ হয়ে উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পশ্চিমবঙ্গে এই যে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, বাঙালির গৌরব ধরে রাখার রাজনীতি, সেটা করা যত সহজ হয়েছে 5ই আগস্টের পর, যখন বাংলাদেশ, যেটা বাঙালির স্বাধীন ভূখণ্ডের একমাত্র স্বপ্ন, সম্ভাবনা এবং বাস্তবতার প্রতীক বাঙালি জাতির জন্য সারা বিশ্ব জুড়ে, সেই বাংলাদেশে যখন ব্যাপক ভারত বিরোধিতা উস্কে উঠেছে এবং ভারত বিরোধিতা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে মানে নিয়মিতভাবে বাংলাদেশের ক্ষমতায় আসা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যেই গণ অভ্যুত্থান, বিপ্লব কিংবা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ফেলে দেওয়া হলো বাংলাদেশে, সেই আন্দোলনের নেতা, তরুণ নেতারা ভারতের বিরুদ্ধে অশ্লীল বাক্যবাণে যে শুধু স্লোগান দিতে থাকলেন তাই নয়, তারা নিয়মিতভাবে এই এক্ষুনি তারা সীমান্তে অস্থিরতা তৈরি করে 7 সিস্টার্সকে ছিনিয়ে নেবেন, কিংবা আসলে বাংলাদেশের ম্যাপটা এখন খণ্ডিত আছে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সহ এই পুরো অঞ্চলকে বাংলাদেশের ভেতরে ঢুকালেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম অবশেষে শেষ হবে, এ ধরনের সব তত্ত্ব দিতে থাকলেন। আর বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের গৌরবের যে কেন্দ্রগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে এই সব কিছু এমন আক্রমণের শিকার হলো যে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যে গৌরব, যে গৌরবের কার্ড খেলে এতদিন মমতা ব্যানার্জি জিতে এসেছেন, সে কার্ড খেলা এ দফায় অসম্ভব হয়ে পড়লো। অন্যদিকে দেখেন বিজেপির রাজনীতিটা কি। বিজেপির রাজনীতির মূল কথাই হচ্ছে অনুপ্রবেশ, মানে অনুপ্রবেশ করছে শত্রু পক্ষ, মূলত বিধর্মী বিপজ্জনক ব্যক্তিরা ভারতের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছে। এই আতঙ্ক তারা ভারতের সাধারণ মানুষের মধ্যে একরকমের বিস্তার ঘটান যে এই অনুপ্রবেশকারীরা ঢুকে ভারতের সাধারণ মানুষের, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর কাজ, ব্যবসায় এসবে ভাগ বসাচ্ছে। আর আরেকটা যেই তত্ত্ব বা যেই রাজনীতিটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতিকে শক্তিশালী করে তোলে, সেটা হচ্ছে সীমান্ত অরক্ষিত, সীমান্তে বিপদ, সীমান্ত দিয়ে শত্রুপক্ষ ঢুকে পড়তে পারে এবং ভারতের ভূমিতে আঘাত হানতে পারে। পাকিস্তান থেকে সেটা তো একটা বাস্তব সম্ভাবনা, এমনকি 2025-এর মে মাসেও সে ঘটনা ঘটেছে, সন্ত্রাসী হামলা ঘটে, আক্রমণের ঘটনা ঘটে, যুদ্ধ হয় ভারত পাকিস্তানের মধ্যে। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তটা, এই পূর্বাঞ্চলীয় ফ্রন্টটা তো একরকমের নিরাপদ এবং বিশ্বাসের সম্পর্কের উপর দাঁড়িয়েছিল। সেই জায়গায় যখন এমন এক পক্ষ ক্ষমতায় চলে এসেছে, যে পক্ষ কিনা ভারতের ভূমি ছিনিয়ে নিতে চায়, ভারতের ভূমিতে হামলা করতে চায়, পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুত্ব করে এবং সেই সুযোগে পাকিস্তানের সেনাবাহিনী ঘোষণা দেয় এর পরের বার তারা ভারতের ভূমিতে হামলা করবে পূর্ব দিক থেকে, এবং তারা হামলা করবে তাদের ভাষায় ইস্ট পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে, মানে এখনকার বাংলাদেশের ভূমি থেকে। তখন ভারতের পশ্চিমবঙ্গের মানুষের ভেতরে বিজেপির প্রতি সমর্থন, বিজেপির প্রতি আস্থা, বিশ্বাস এবং বিজেপি তাদেরকে সুরক্ষা দেবে, এই বিশ্বাসের বোধ বাড়ানো অত্যন্ত সহজ হয়ে পড়া খুব স্বাভাবিক বিজেপির মতো একটা রাজনৈতিক দলের জন্য। কাজেই যেই বিজেপির জন্য দীর্ঘ সময়ের
প্রার্থিত একটা জায়গা ছিল যে তারা ক্ষমতায় আসবে ভারতের পশ্চিমবঙ্গে, এবং এক্ষেত্রে বিশ্লেষকরা এমনকি এ দফায়ও পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা বিশ্লেষকেরা বলছিলেন যে বাঙালির কাছে মুসলমান হিন্দু ভাগের চাইতে এই যে বাঙালি জাতীয়তাবাদের গৌরব, বাঙালি পরিচিতিটা এত বেশি গুরুত্বপূর্ণ যে সেখানে মমতা ব্যানার্জির ভাষায় বিদেশি দল, বিজাতীয় দল বিজেপি এসে তার হিন্দুত্ববাদের ধারণা নিয়ে আসলে ভালো কিছু করতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জিকে একেবারে রাজনৈতিকভাবে একরকমের নিঃশেষ করে ফেলার মতো ফল নিয়ে এসেছে বিজেপি এ দফায় বিধানসভা নির্বাচনে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিজেপির রাজনৈতিক বিস্তারে তার একটা বড় প্রমাণ বিজেপির যিনি এখন মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন বলে সাংবাদিকেরা, বিশ্লেষকেরা বলছেন, শুভেন্দু অধিকারী, যিনি কিনা মমতা ব্যানার্জিকে তার নিজের সিট ভবানীপুরে হারিয়ে দিয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। সেই শুভেন্দু অধিকারী কিন্তু বারবার নির্বাচনী প্রচারণার সময়ও যতদিন ইচ্ছা শেখ হাসিনা ভারতে থাকবেন এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশে ফিরে যাবেন, শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী হিসেবেই নামবেন। তিনি তার ভোটের কার্যক্রম চালানোর সময় এমনকি বলেছেন যে শেখ হাসিনাকে যারা ফাঁসি দিয়েছে তাদের দশা হবে জামায়াতে ইসলামীর নেতা নিজামীর মতো, মানে নিজামীর মতো তাদেরকেও ফাঁসির দড়ি পড়তে হবে একদিন। মমতা ব্যানার্জি শেখ হাসিনার ক্ষমতায় থাকবার সর্বাধিক সুবিধা তার রাজনীতিতে, তার নির্বাচনে, রাজনৈতিক ক্যারিয়ারে পেয়ে আসলেও ওই যে বাংলার কার্ড, বাঙালি জাতীয়তাবাদের কার্ড খেলবার ক্ষেত্রে পেয়ে আসলেও মমতা ব্যানার্জির রাজনীতির একেবারে কেন্দ্রে ছিল শেখ হাসিনা বিরোধিতা। 2011 সালে যখন 3.5 দশকের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জি চমক জাগিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনলেন পশ্চিমবঙ্গের বিধানসভায়, তখন সে সময়কার বামফ্রন্টের বাঘা বাঘা নেতারা বলেছিলেন যে এই পুরো বিষয়টাই একটা মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্ত। তারা পশ্চিমবঙ্গে সেকুলার শাসনের, কমিউনিস্ট শাসনের অবসান ঘটাতে চেয়েছে এবং এই যে একটা ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার এসেছে 2008 সালে বিপুল ভোট পেয়ে, তাদেরকে বিরক্ত করতে, তাদেরকে একরকমের টালমাটাল করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে সৃষ্টি করেছে। মমতা ব্যানার্জি কিন্তু কখনো সেকুলার রাজনীতি করেন নাই, মানে তিনি বিজেপি বিরোধী, হিন্দুত্ববাদ বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে উঠেছেন বটে ভারতে, কিন্তু সেটা একরকমের মানে দৈবক্রমে ঘটেছে বলা যায়। কারণ দেখেন 90 দশকের শেষে তিনি যখন কংগ্রেস থেকে বেরিয়ে নিজের দল গঠন করলেন তৃণমূল কংগ্রেস, তখন রাজ্যে এবং কেন্দ্রে রাজনীতিতে তার যে প্রবেশ, সংসদে তার যে প্রবেশ, সেজন্য তিনি কিন্তু তখন বিজেপির সঙ্গে জোট বেঁধেছিলেন। কাজে বিজেপি বিরোধিতা করবেন বলে বা একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গড়বেন বলে নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গড়েন নাই, এবং সে কারণেই তিনি বিজেপির সঙ্গে জোট গড়ে কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। এবং তারপর রাজ্যে 2011 সালে ক্ষমতা পাওয়ার পর তিনি পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দলগুলো মানে কংগ্রেস এবং বামফ্রন্টকে একেবারে নিঃশেষ করে দিতে সর্বশক্তি প্রয়োগ করেন। এবং সে কারণেই এখন যখন পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে তাকাই আমরা, তখন অবাক হয়ে দেখতে হয় যে পশ্চিমবঙ্গে বিরাট সংখ্যাগরিষ্ঠতায় হিন্দুত্ববাদী দল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি তো জয়লাভ করেছেই, এই পশ্চিমবঙ্গে কংগ্রেস কিংবা বামফ্রন্টের আসলে কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া ভার। কাজেই মমতা ব্যানার্জি একদিকে যেমন মানে ক্রমাগতভাবে পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে বরং তার বিশেষ রাজনৈতিক শক্তি
খাটিয়েছেন, খরচ করেছেন, তেমনি তিনি বরাবর সীমান্তের ওপারে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছেন। বামফ্রন্ট এবং বিজেপির তরফে এ বিষয়ে প্রমাণ হিসেবে বারবার বলা হতো যে এই যে তিস্তা চুক্তিতে তিনি যে সেই মনমোহন সিং এর সরকারের আমল থেকে এক রকমের বাগড়া দিয়ে আসছেন, মানে 2011 সালেও মনমোহন সিং যখন বাংলাদেশ সফরে আসেন তখনই তিস্তা চুক্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু তখন থেকে যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এই তিস্তার পানি বন্টন চুক্তিতে বাগড়া দিয়ে আসছেন সেটা তিনি পুরো মোদী সরকারের আমলেও কিন্তু আর হতে দেন নাই। কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা, রাজনৈতিক এবং আর্থিক ঘনিষ্ঠতার কারণে মমতা ব্যানার্জি বরাবর তার রাজনীতির মূল করে তুলেছিলেন আওয়ামী লীগ বিরোধিতাকে। কিন্তু কি দৈব দুর্বিপাক বলুন, যেই 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সময়ও মমতা ব্যানার্জি ভীষণ উৎসাহিত ছিলেন শেখ হাসিনার পতন ঘটবে সেই সম্ভাবনায়, কিন্তু শেখ হাসিনার রাজনীতির পতন বাংলাদেশে এমন ভারত বিরোধিতার জন্ম দিল সীমান্তের ওপারে যে এ দফায় এপারে আর বাঙালি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে মমতা ব্যানার্জি বিজেপি থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারলেন না। এমনকি বাংলাদেশের ঐতিহাসিক স্লোগান, মুক্তিযুদ্ধের প্রাণের স্লোগান জয় বাংলাকে মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক দলের স্লোগান করে তুললেন, কিন্তু বাংলাদেশে যে আর জয় বাংলা উচ্চারণ করা যাচ্ছে না, বাংলাদেশে মব সৃষ্টি করে কি ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর বিষয়ে কি ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করা হয়েছে, রাজনীতিটাকে কি ধরনের একপেশে করে ফেলা হয়েছে, এই কোনো বিষয়ে মমতা ব্যানার্জি কিন্তু মুখ খোলেন নাই। অথচ পশ্চিমবঙ্গে বিজেপি এই সব বিষয়ে বরাবর অত্যন্ত সরব থেকেছে। বসিরহাট, মালদহ, মুর্শিদাবাদের মতো এলাকাগুলোতে আধিপত্য ধরে রাখতে জামায়াতে ইসলামীকে খুশি করার রাজনীতি করে গেছেন মমতা ব্যানার্জি দীর্ঘ সময়। সেই ঘটনাগুলো, সেই অভিযোগগুলো এবারের নির্বাচনে বড় ধরনের নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর মধ্যে। এ দফায় তাই প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ যখন পশ্চিমবঙ্গ সফরে গিয়েছিলেন ভোটের আগে, তারা দুজনেই পশ্চিমবঙ্গের জনগণকে এই কথা দিয়ে এসেছিলেন, এতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে যে ধরনের বাধা সৃষ্টি করেছেন, অনুপ্রবেশ ঘটিয়ে যেতে, জামায়াতে ইসলামীর মতো ইসলামী জঙ্গি দলগুলোকে আশ্রয় দিতে, এ দফায় তারা ক্ষমতায় এলে এই কাঁটাতারের বেড়া সম্পন্ন করবেন এবং